সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএফপি ঢাকাস্থ ব্যুরো চিফ শফিকুল আলম। শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমি শিরোনাম দেখে আপনার সঙ্গে আলোচনায় যাব। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে সরকারি অর্থে উপজেলা চান এমপিরা, কী বার্তা নিয়ে আসছেন লু। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে অবহেলায় মৃত্যু, দায় নিতে চায় না কেউ। প্রাণবিজ্ঞান আকচ হলে কেবল কন্ডেম সেলে রাখা যাবে ফাঁসির আসামিকে, হাইকোর্ট। মানবজীবন তিস্তা প্রকল্পের দৃশ্যপটে ভারত, নীরব চীন। নিত্যপণ্যের বাজারে হচ্ছেটা কি? সমকাল তৃণমূলে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম টনটন, দ্রব্যমূল্যের লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রীর। কালের কণ্ঠ দেশি কোম্পানির দাপট এসির বাজারে, বিদ্যুতাশ্রয়ী ইনভার্টার এসির চাহিদা সবচেয়ে বেশি। যায় দিন এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 10.22%। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কন্ডেম সেলে রাখা অবৈধ। কালবেলা রিজার্ভ নিয়ে শঙ্কা কাটছে না, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপোষ করা হবে প্রবৃদ্ধিতে। আজকের পত্রিকা শিক্ষার্থী পাবে না অনেক কলেজ, আবারও 2 অঙ্কের ঘরে খাদ্য মূল্যস্ফীতি। দেশ রূপান্তর অস্বাভাবিক, মৃত্যু কিসে কত? রেবে নিষেধাজ্ঞা বিচারনীতি নিয়ে কথা বলবে বাংলাদেশ, লু আসছেন আজ। সময়ের আলো, ইসিতে 2 শতাধিক অভিযোগ, অবশেষে ফিরল নাবিকরা। খবরের কাগজ, আইনের তোয়াক্কা করে না কেউ, আলোচনায় প্রাধান্যভাবে অমীমাংসিত ইস্যু। ইনকিলাব শিক্ষার্থীদের আত্মহত্যার দায় কার? নিহত 2 সহোদরের সম্পৃক্ততার প্রমাণ পাননি ডিসির তদন্ত কমিটি। আলোকিত বাংলাদেশ, সম্মিলিত উদ্যোগ ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়, সন্ত্রাস করলে কোনো ছাড় নয়। সংগ্রাম, মধুকালীতে শ্রমিকরা প্রতিমায় আগুন দেয়নি, তদন্ত কমিটি। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কন্ডেম সেলে রাখা অবৈধ, হাইকোর্ট। করতোয়া অর্থনীতিতে দুঃসংবাদ, আজ আসছেন ডোনাল্ড লু। The business standard, a healthy step as NBR plans higher tax on sugary foods, beverages. আজকে সবকটা কাগজের প্রথম পাতায় যে খবরগুলো আছে, এর মধ্যে প্রমিনেন্টলি যে খবরটা ছাপা হয়েছে সেটা হচ্ছে ডোনাল্ড লু আসছেন ঢাকা। ডোনাল্ড লু কে, কি, এটা তো সবাই জানেন, নামটা খুবই পরিচিত বাংলাদেশে। আসছেন আপনি তো এই খবরটা নিশ্চয়ই এটার মধ্যে খোঁজ খবর রাখছেন। হ্যাঁ, খোঁজ খবর নিচ্ছিলাম। উনি আসছেন, এটা মানে ডোনাল্ড আমার মনে হয় এটা বাংলাদেশের 3য় বা 4র্থ ভিজিট। এর আগে ইলেকশনে আসছিলেন এবং একবার তো উনি অনেক কঠিন কথাও বললেন। তো আমার যেটা মনে হয় যে গভর্নমেন্ট বলছে যে এর ফলে ওনারা মানে আরও ইউএসের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি করা যায় কিনা, এবং মানে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ভিসা রেস্ট্রিকশন এবং র্যাবের উপরে যে নিষেধাজ্ঞা আসছিল সেটা নিয়ে কথা হবে। আমার যেটা মনে হয়, এবং আমি যেটা শুনেছি যে উনি মানে একটা সোর্সের থেকে শুনলাম যে উনি প্রাইম মিনিস্টারের একটা বোধহয় কার্টিসি কল চাচ্ছিলেন, প্রাইম মিনিস্টারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছিলেন। এটা হয়েছে কিনা আমার এখনো আমি শুনি নাই। নিশ্চিত না। হ্যাঁ, নিশ্চিত না। তো তবে এটা ইম্পর্টেন্ট ইন এ সেন্স যে মানে পোস্ট ইলেকশনে বাংলাদেশ এবং ইউএস তাদের যে বোঝাপড়াটা, এটা আবার নতুন করে ঝালিয়ে নেওয়া আর কি। এই ইয়েতে বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই র্যাবের নিষেধাজ্ঞা এখনো তারা এটাকে নিয়ে অনেক সিরিয়াসলি করছে, বাট গ্লোবাল যে মানে ইউএসের যে স্যাংশনের যে হিস্ট্রি, তাতে বলা মনে হয় না যে তারা সহসা করবে। ভিসা রেস্ট্রিকশনের ক্ষেত্রে, যদিও ভিসা রেস্ট্রিকশন আসলে কতটা হয়েছে সেটা নিয়েও একটা ডাউট আছে। তো ভিসা রেস্ট্রিকশন নিয়েও আমার মনে হয় না যে ওরা এগুলো তো সত্যিকার অর্থে অনেক এর পিছনে অনেক ধরনের কথাবার্তা হয়, ওরা অনেক এটা আলাপ করে তারপরে একটা হুট করে এটা সরায়, অনেকগুলো সংস্থা জড়িত। আমার যেটা মনে হয় যে বাংলাদেশের সাথে যে ইউএস এর যে সম্পর্ক যে জায়গায় আছে, এটা আমার মনে হয় না যে ম্যাসিভ আপ অ্যান্ড ডাউন হবে আগামী ইলেকশনের আগ পর্যন্ত। ওদের ইলেকশন নভেম্বর 4-এ, এবং মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছে যে ট্রাম্প আসবে। ট্রাম্পকে সামনে রেখে হয়তো বা ওরা, কেননা ট্রাম্প চায়নার ব্যাপারে খুবই হকিশ, চায়নাকে সামনে রেখে সে এশিয়া সিকিউরিটিটা নিয়ে চিন্তা করবে, এশিয়ার ট্রেডের সাথে চিন্তা করবে। তো এটা যে একদিক দিয়ে এটা নিয়ে আমাদের
উপকারও হতে পারে। ট্রাম্প যদি চায়নার উপরে আমরা যেটা শুনতেছি যে প্রচুর ট্যারিফ ইম্পোজ করবে, যদি ট্রাম্প ইম্পোজ করে সেক্ষেত্রে আমাদের জন্য মানে বিশেষ করে দেখা যায় যে এই চায়না যেগুলো এক্সপোর্ট করতো বিশেষ করে গার্মেন্টস, সেগুলো আমার জন্য ওপেন। অ্যাট দ্য সেম টাইম তারা আবার দেখবে যে তারা চায়নার ফ্রেন্ড কারা, তাদের প্রতিও তার ট্রাম্পের একটা এখন আমাদেরকে যদি মনে করে যে আমরা চায়নার ফ্রেন্ড, সেই ক্ষেত্রেও একটা একটা জিনিস লক্ষ্য করেছেন যে গত সপ্তাহে ওরা যাকে মিস্টার মিলকে, ডেভিড মিলকে যে আসছেন, উনি আগে বাংলাদেশে সহকারী ডেপুটি অ্যাম্বাসেডর ছিলেন, বাট উনি কিন্তু চায়নায় অনেক দিন ধরে অ্যাক্টিং অ্যাম্বাসেডর ছিলেন। তো তার ওইখান থেকে বাংলাদেশে আনা মানে হচ্ছে যে তারা বাংলাদেশকে অনেক কিছু সিরিয়াসলি দেখছে বা বাংলাদেশকে নিয়ে তাদের অনেক চিন্তা ভাবনা আছে। তো এটা বোঝা যায়, যদিও ইলেকশন পরবর্তীতে তাদের রোল বা ইলেকশনের আগে 28 অক্টোবরের তাদের রোল নিয়ে অপোজিশনের মধ্যে অনেক ধরনের হতাশা কাজ করে। তারা মনে করছে যে ইউএস তাদের পাশে দাঁড়ায় নেই, বা ইউএস গ্লোবাল ফ্রি ওয়ার্ল্ড, হিউম্যান রাইটস বা ডেমোক্রেসির যে চ্যাম্পিয়ন হিসেবে নিজেকে শো করতে চায়, সেই জায়গাটায় ঘাটতি ছিল অপোজিশনের ধারণা। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ট্যুরটা একদিক দিয়ে ইম্পর্টেন্ট, সব মিলে মানে অনেক কিছুই জাস্ট ঝালিয়ে নেওয়া আর কি। তবে এই সফর থেকে খুব একটা যে কিছু বড় কিছু আমার মনে হয় না, মানে আগামী ইলেকশনের নভেম্বর 4 তারিখে নতুন আমেরিকান প্রেসিডেন্ট আসার আগে আমার মনে হয় না। আর একটা জিনিস দেখতে হবে যে ইউএস কিন্তু দুইটা মেজর কনফ্লিক্টে এখন মানে সরাসরি না হলেও পরোক্ষভাবে খুবই জড়িত। গাজায় যে গাজায় উপর যে আক্রমণ হয়েছে বা গাজায় যে যুদ্ধটা হচ্ছে ইসরায়েল ভার্সাস গাজা, এবং দেখা যাচ্ছে আমেরিকার ডজনকে ডজন বড় বড় ইউনিভার্সিটিতে প্রোটেস্ট হচ্ছে, পুরো ইউরোপ জুড়ে হচ্ছে। তো এটা নিয়ে বাইডেন খুবই একটা সমস্যার মধ্যে আছে। তো ফলে এই জায়গাটা ওদের টোটাল স্টেট ডিপার্টমেন্টের রিসোর্সটা নিয়োজিত হচ্ছে আসলে গাজা ওয়ারকে সামাল দেওয়া। বা অ্যাট দ্য সেম টাইম ইউক্রেনে ওরা যেটা আশা করেছিল যে ইউক্রেন এর যুদ্ধের কারণে রাশিয়ার বিশাল ধরনের একটা ক্ষতিগ্রস্ত হবে ইকোনমিক্যালি বা সেটা তো হয় নাই, বরং দেখা যাচ্ছে যে রাশিয়ান ইকোনমি মোটামুটি বাউন্স ব্যাক করেছে। এবং ইউক্রেনের অনেকে আমেরিকান, যেমন আমেরিকান খুবই নাম করা প্রফেসর জন মিয়েরশাইমার, এনারা বলছেন যে ইউক্রেনের মানে পরাজয়টা খুব ম্যাটার অফ টাইম। তো ইউক্রেনের যদি পরাজয় হয় সেটা মূলত পরাজয়টা ন্যাটোর পরাজয়, আর ন্যাটোর পরাজয় মানে ইন এ সেন্স ইটস এ আমেরিকান পরাজয়, ডিজাস্টার। হ্যাঁ, আপনি জানেন যে মানে হাইকোর্টে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হয়েছে, এই মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কন্ডেম সেলে রাখা অবৈধ, মানে আগে কিন্তু এইভাবে রাখা হতো আর কি। এটা খুবই আমার মনে হয় যে এটা ল্যান্ডমার্ক, একটা আমি সত্যিকার অর্থে এটা একটা ল্যান্ডমার্ক ভার্ডিক্ট। আপনি জানেন যে বাংলাদেশ পৃথিবীতে কিন্তু এমনি ডেথ পেনাল্টি অ্যাবলিশ হয়ে যাচ্ছে, বাংলাদেশের মতো অনেকগুলো দেশে এখনো আছে। বাংলাদেশে প্রায় আমি যেটা লেটেস্ট ফিগার দেখলাম 2556 জনের মধ্যে এখনো কিন্তু ডেথ পেনাল্টি পাওয়া। এবং এদের যেটা হয় যে ট্রায়াল কোর্ট, মানে যে লোয়ার কোর্টে যে ডেথ পেনাল্টিটা দেওয়া হয়, দিলে যে তারা তাদেরকে ডেথ পেনাল্টির পরেই তারা কিন্তু কন্ডেন্স সেলে রাখে, আর কন্ডেন্স সেলে রাখতে দেখালো যে তার অ্যাপিলগুলো হচ্ছে অতসে, এবং 15-20 বছর লেগে যায় অ্যাপিলগুলো পুরোপুরি হিয়ারিং কমপ্লিট হতে বা ভার্ডিক্ট আসে। তো তাহলে এখন 15-20 বছর পরে দেখা যাচ্ছে যে কেউ কেউ অ্যাকুইটাল পায় এবং 50% অ্যাকুইটাল পায়। তাহলে এই যে 50% লোক 15 বছর পরে জানলো যে সে আসলে আসামি না। হ্যাঁ, তো তাহলে যেটা হয় যে সে 15 বছরে সলিটারি কনফাইনমেন্ট থাকে, তো একা থাকে, মেন্টাল কেস হয়ে যায় অনেকের জন্য, অনেকের জন্য রোগ বিসুখে, কারণ খুব যে বড় সেল তা তো না। তো ফলে যেটা হয় যে এটার একটা মানে হিউম্যান রাইটস গত দিক দিয়ে খুবই তো মাননীয় হাইকোর্ট যেটা করেছেন এটা আমার মনে হয় যে খুবই ল্যান্ডমার্ক। এবং বাংলাদেশে আসলে প্রিজনের সংস্কার আমরা অনেক বছর ধরে এটা পড়ে রয়েছে, আমাদের প্রিজন সংস্কারটা খুবই জরুরি। এবং আরও মানে একটা প্রিজনে যারা আছে তারা দে শুড এনজয় মোর রাইটস, যেটা আমাদের এখানে এখনো হয় নাই, যেটা বিদেশে হয়েছে। আপনি তো জানেন যে বিনা কারণে জেলে আছে বহু লোক, এটাও অনেক বিনা কারণে জেলে আছে। বা বাংলাদেশের ডেথ সেন্টেন্স নিয়েও তো অনেক ধরনের কথা আছে আমরা যেগুলো দেখি। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা বড় জিনিস হচ্ছে যে আপনার ইনভেস্টিগেশনটা কি ঠিক হচ্ছে,
এটা যে প্রভাবিত হচ্ছে না আপনি কিভাবে ইয়ে হলেন, আর প্রভাবিত হয়ে যদি একজন ডেথসেন বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ছোট একটা একজনের কিলিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 20 জনের ফাঁসির রায় হয়ে যাচ্ছে। বিদেশে তো সেটা হয় না, ওরা পিন পয়েন্ট করে কে করেছে তাকে দেয় বা তার সাথে 1-2 জনকে দেয়, বাকি এদেরকে ইয়ে হয় না। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে মূল্যস্ফীতি খাদ্যে বিশেষ করে 10-এর উপরে ডাবল ডিজিটের ক্রস করেছে। এটা অনেক দিন পরে এবং খুবই আতঙ্কের ব্যাপার। এটা আসলে কি আমার যেটা মনে হয় যে অনেক আগে আমাদের সিরিয়াসলি বা সেন্ট্রাল ব্যাংকের সিরিয়াসলি ইন্টারভেন করা উচিত ছিল, সেটা ওনারা করেন না। ওনারা যেটা করলেন যে এই যে দেখবেন যে কিছুদিন আগে IMF এর মানে কন্ডিশনকে মিট করতে যে একসাথে 7 টাকা মানে আমরা ক্রলিং পেগ যেটা করা হলো, মানে ডলার এবং টাকার মধ্যে যে ট্রেডিং হবে, এটা এক ধরনের মানে বাজার মূল্যকে সামনে রেখে একটা ক্রলিং পেগ করলো। আবার অ্যাট দ্য সেম টাইম তারা যেটা করলো যে ইন্টারেস্ট রেট হাইক করলো। এই কাজগুলো আসলে অনেক আগে অনেকেই কিন্তু বলছিলেন, দেবপ্রিয় বলেন, প্রফেসর তারপরে আহসানিস মনসুর বলেন, দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ওনারা অনেক আগের থেকেই কিন্তু বলছেন যে বাংলাদেশ খুব হার্ড কিছু রিফর্ম দরকার। যে জিনিসটা অনেক পরে হলো, যে তার বাই দিস টাইম যেটা হয়েছে যে ইনফ্লেশনটা আটকে অনেক মানে প্রায় 10-এর কাছাকাছি। আর এই যে গত 3-4 দিন আগে BIDS এর বলছে যে রুরাল এরিয়াতে ফুড ইনফ্লেশন 15%। তো রুরাল এরিয়াতে বেশিরভাগই তো গরিব থাকেন, ঠিক না? সেই জায়গায় গরিবরা তাহলে কতটা মানে গরিবদের জীবনযাত্রার কি অবস্থা তাহলে মানে এফেক্টেড কতটা। হ্যাঁ, এবং আর দেখা যাচ্ছে যে এই ইনফ্লেশন বেশি বাড়ার কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে অনেকে গরিব মানে আগে আবার সে বিলো পভার্টি লেভেলে চলে যাচ্ছে। এটা তো আমাদের জন্য ভালো না। আমরা চাচ্ছি মিডিল ইনকাম ইকোনমিতে যেতে, আমরা লিস্ট ডেভেলপমেন্ট থেকে আমরা মিডিলে, তো সেই জায়গায় যদি দেখা যায় যে আমাদের বিশাল একটা লোক অংশ, যেটা একটা ওয়ার্ল্ড ব্যাংকের পোভার্টি ডেটায় দেখা যাচ্ছে যে আমাদের 22 এবং 23-এর দিকে আমাদের 5 লক্ষর মতো লোক আবার ইয়েতে দারিদ্র্য সীমার নিচে নেমে আছে। এটা তো চিন্তা করা যায় না। আমরা যেখানে এটা কমার কথা ছিল, আমরা আরও এমন একটা যাওয়ার কথা যে এই হার্ড পোভার্টি এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা এখন কতটা ফল্টি ইকোনমির পলিসির কারণে কয়টা, এটা তো দেখা উচিত। বা আমার মনে হয় যে এই জায়গাটা আরও টাফ পলিসি নেওয়া উচিত। সেটা কীরকম? সেটা যেমন ইন্টারেস্ট, অন্যান্যদের যেটা করে যে এগ্রেসিভলি তারা ইন্টারেস্ট রেট বাড়ায়, যে সমস্ত যেমন আমাদের অনেক দিন ধরে 6-9 ছিল, যেমন ইন্টারেস্ট রেটকে ফ্রোজেন করে রাখা হয়েছিল। এটা তো অন্যান্য এটা চিন্তা, এটা নিয়ে আহসান মনসুর যিনি IMF এর মিডল ইস্টের চিফ ছিলেন, উনি অনেক দিন ধরে বলছেন যে এটা খুবই একটা বাজে জিনিস হচ্ছে, কিন্তু কেউ তো কর্ণপাত করে নাই। সামগ্রিক অর্থনীতি কিন্তু একটা চাপের মধ্যে আছে, অবশ্যই করতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই, কারণ আপনি রিজার্ভ দেখছেন, আমরা রিজার্ভ অনেক চেষ্টা করে রিজার্ভ তো আমরা খুব এগোতে পারছি না। রিজার্ভটা কোথায় যেন আটকে। একটা রিপোর্ট দেখলাম যে $20 বিলিয়ন নিয়েছে, বাট যেটা এফেক্টিভ রিজার্ভ, যেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, সেটা $13 বিলিয়ন একটা রিপোর্টে দেখছি। এটা তো খুবই চিন্তার বিষয়। ওয়েল, আপনি জানেন যে তিস্তা নিয়ে মানে ভারত আগ্রহী, চীনও আগ্রহী। তো এই নিয়ে সর্বশেষ যেটা ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করে গেলেন, তখন তার তরফে যে খবরটা আসছে যে তারা ভারত বাংলাদেশের তিস্তা প্রকল্পে আগ্রহী। এই অবস্থায় সরকারের তরফে কিছু বলা হয়নি, বা চীনও এখন পর্যন্ত কিছু বলেনি। এই প্রেক্ষাপটে এখন ভারত, চীন এবং বাংলাদেশ, এই ইস্যুটাকে আপনি যেহেতু খবরাখবর লিখেন এটার এই সমস্ত বিষয় নিয়ে, আপনার কি মনে হয়? না, এটা তো প্রথম কথা হচ্ছে যে আমরা ইন্ডিয়ার অনেক যেগুলো ডিমান্ড ছিল আমাদেরকে, হ্যাঁ, ট্রানজিটের ডিমান্ড ছিল, ওদের অনেক দিন ধরে কথা ছিল যে আমাদের এখানে ওদের নর্থ ইস্টার্ন মিলিটেন্ট ইনসার্জেন্ট গ্রুপের অনেকে এখানে হাইডিং ছিল। আমরা ওদের সব কনসার্নগুলোকে কিন্তু বর্তমান গভর্নমেন্ট কিন্তু এটা অ্যাড্রেস করেছে। তো সেই অনুযায়ী আমাদের খুব যে বেশি চাওয়া তা না, ওয়ান অফ দ্য মেজর চাওয়া ছিল যে তিস্তার পানি বন্টনটার একটা চুক্তি হোক, তো সেটা কিন্তু আমরা পাই নাই। সেটা না পাওয়ার পরে এখন যেহেতু চীন এসে বলতেছে যে
আমরা এখানে তিস্তা ব্যারেজ করে দিব, তো ওরা ইন্ডিয়া আবার আসতেছে। ইন্ডিয়ার মূল ধারণা হচ্ছে যে ইন্ডিয়া মনে করে যে চীন এখানে আসা মানে, কেননা তিস্তা যেখানে হবে, যেটা নীলফামারী বা রংপুরের ওই জায়গাটা, এটা ভেরি ক্লোজ টু ইন্ডিয়ার চিকেন নেক যেটা আছে ওইটার বর্ডারের কাছাকাছি। তো এটার জন্য ইন্ডিয়ার একটা সিকিউরিটি থ্রেট, ইন্ডিয়া এটা অবশ্যই দেখতে চায় না। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ার আসলে উচিত ছিল যে সত্যিকার অর্থেই যদি সে আমাদের প্রতি, তাহলে একটা পানির বন্টনের চুক্তিটা হোক না। হ্যাঁ, আমরা কিছু মিনিমাম একটা গ্যারান্টিড ওয়াটার, যেটা হয় যে তিস্তায় একটা অদ্ভুত একটা বিষয় হয়েছে যে যখন পানি আসতেই থাকে ইয়ের সময়, আর আপনি ইয়ের সময় শীতকালে দেখবেন কোনো পানিই নাই, এবং পুরো এই কারণে পুরো আমাদের ওই বেলটা জুড়ে পানির সমস্যা হয়, কেননা ওই একদম নর্থের, হ্যাঁ, এইটা দিস ইজ দ্য বিগেস্ট রিভার। ব্রহ্মপুত্র আপনার তো অনেকটা ডানে একটা, যেটাই, কিন্তু সেই ব্যাপারে এখন এইটা যেটা হয়েছে যে এখন এটা একটা মানে ইন্ডিয়া ভার্সাস চায়না একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, মনস্তাত্ত্বিক। এবং সেক্ষেত্রে যেহেতু দুজনই এখন বাংলাদেশের ফ্রেন্ড, যদিও আমার মনে হয় যে ইন্ডিয়া অনেক ফ্রেন্ডশিপের দিকে এই গভর্নমেন্টের সাথে অনেক কিছু আগানো, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইভেনচুয়ালি ইন্ডিয়ার কনসার্নটাই প্রায়োরিটি পাবে। তাইলে কি এটা কি ঝুলে গেল বলে মনে হয়? তো আমাদের মনে হয় যে যদি ইন্ডিয়াকে আমরা কাজটা দেই, তাহলে সেক্ষেত্রে এইভাবে ক্লজ দেওয়া উচিত যে ওকে, আমরা তোমাকেই কাজ দিচ্ছি, বাট তুমি পানির বন্টনের চুক্তিটা করো, আমরা যাতে ওইটা আদায় করে নেই। আমি তার কথাটাই শুনবো, বাট তুমি আমার কথাটা শুনো, তোমারটাই নিচ্ছি, বাট ওকে, আমার সাথে তুমি পানির যে চুক্তিটা, এটা যে সেই আমরা 2012-13 থেকে শুনতেছি, বা আরো আগের থেকে, হচ্ছে তো না। ওরা বলে যে মমতা ব্যানার্জি চাচ্ছেন না। এই ক্ষেত্রে চীন কি করবে? এখন চীন তো অনেক টাকা নিয়ে আসতে চাচ্ছে, এবং চীনের এই যেটা হয় যে চীনের এই 4-5 বিলিয়ন, বা আমি এটা টোটাল ফিগারটা দেখিনি, চীনের এই টাকাটা, চীনের ব্যারেজের বা ওদের এই ব্যাপারে ইঞ্জিনিয়ারিংটা অনেক ভালো, ওরা আসতে পারে। কিন্তু অবভিয়াসলি ইন্ডিয়ার জন্য তো ইন্ডিয়া মনে করে যে এটা একটা ম্যাসিভ সিকিউরিটি রিস্ক তাদের জন্য। এখন এই জায়গাটা কিভাবে আপনি ট্রেড অফটা হবে, কিভাবে এটাকে আসলে একটা পিওরলি ডিপ্লোম্যাটিক্যালি এটা হ্যান্ডেল করবে, ইটস খুবই ট্রিকি ইস্যু এই জায়গাটায়। কারণ আমি জানি না মানে হাউ, বাট আমার মনে হয় যে আমরা যদি ইন্ডিয়াকে দেই, আমাদের অন্তত এটা বলা উচিত যে তুমি আমাদের সাথে চুক্তিটা করো, আমরা যাতে পানিটা অন্তত সারা বছর। আপাতত দেখা যাচ্ছে না লক্ষণ চুক্তি, মানে এটার ক্ষেত্রে আমাদের সিরিয়াসলি বলা উচিত, হ্যাঁ আমি আপনাকেই নিয়ে তিস্তা ব্যারেজে তোমাদের ইনভেস্টমেন্টই নিচ্ছি, বাট ইউ নিড টু মেক শিওর দ্যাট আমরা খুবই উইন্টারে আমরা যাতে পানি পাই। সেই আপনি জানেন যে যেটা আমরা শুরুতেই ডোনাল্ড লুর সফরের প্রসঙ্গটা আনতে দিয়ে বলেছেন যে মানে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে, মানে হামাসের মধ্যে যে লড়াইটা হচ্ছে, এটা তো একটা শেষ, এখন কিন্তু একদম সর্বশেষ যে অবস্থাটা, খুবই খারাপ পরিস্থিতি দিকে যাচ্ছে। আমেরিকা তার স্ট্যান্ড ক্লিয়ার করছে এবং সে জাতিসংঘে কোনো ভেটো দেয়নি এইবারই ফর দ্য ফার্স্ট টাইম, এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনেক দেশে, ইউরোপের বোধহয় 4টা দেশ, স্পেন আছে, তারপরে স্পেন, হ্যাঁ, তারপর আয়ারল্যান্ড আছে। জি, তো যাই হোক, তো এখন কি অবস্থা সর্বশেষ? তো ইসরায়েল খুবই ডিটারমাইন্ড, তারা রাফাতে আক্রমণ করবে। এখন এইটার আক্রমণের কারণে মানে আর বাইডেন চাচ্ছেন যে, বিকজ এইটাকে ঠেকাইতেই চাচ্ছেন, উনি তো বলেছেন যে আর কোনো মানে ওদের আর্সেনাল যাবে না ইসরায়েলে। তো এই জায়গাটা আমার মনে হয় যে ইউএস যেহেতু তার সাথে এত ধরম মহরম, ইউএস এর আরো শক্তিশালী রোল প্লে করা উচিত ছিল। আপনি জানেন যে 1982 সালে ইয়েতে ইসরায়েল লেবাননে অ্যাটাক করেছিল, তখন কিন্তু ইউএস এর প্রেসিডেন্ট রোনাল্ড রিগন খুবই শক্তভাবে ওদেরকে বলেছেন যে ওকে এনাফ, কিন্তু একই রোল কিন্তু বাইডেন নিচ্ছেন না। বাইডেন এখন দেখেন 7 মাস ওয়ার হয়ে গেল, বাইডেন তো বলতেন যে এনাফ ইজ এনাফ, ওকে থামো, কেননা ইভেন্টুয়ালি এখন বলছেন, কিন্তু আগে, বাট এটাও কতটা জোর দিয়ে বলছেন, ঠিক না? তাহলে কি দাঁড়াবে বিশ্ব পরিস্থিতি, আমি জানি না, বাট এটা যেটা হচ্ছে যে পুরো ইভেন্টুয়ালি পুরো বিশ্বই তো দেখেন
প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, বড় বড় ইউনিভার্সিটিতেই তো প্রোটেস্ট হচ্ছে। ইসরায়েলি তার ফ্রেন্ড হারাচ্ছে, এমনকি মানে প্রফেসররা রাস্তায়, হ্যাঁ প্রফেসর রাস্তায়, স্টুডেন্টরা রাস্তায়, অনেক যেগুলো কমেন্টেটর যারা সারা জীবন অনেক তাদের ক্যারিয়ারই মানে অনেক বেশি প্রো ইসরায়েলি ছিলেন, তারাও অনেক নুয়ান্স লেখা লিখছেন। বিকজ আপনি চিন্তা করেন 35,000 লোক মারা গেছে, তার অর্ধেকের মতোই হচ্ছে চিলড্রেন, চিন্তাই তো করা যায় না। এবং পুরো ইয়েতে ইউক্রেনের ওয়ারে আপনার 2 বছরে 500 মাত্র শিশু মারা গেছে, আর সেখানে 6 মাসের মধ্যে 16-17 হাজার শিশু মারা গেছে। খুব খারাপ অবস্থা। আপনি জানেন যে কুতুবদিয়ায় নোঙ্গর করেছে ওই যে এমভি আবদুল্লাহ, যে জাহাজটাকে কি করে নিয়ে গেছিল ওরা, অবশেষে তারা নাবিকরাও দেশে ফিরেছেন। তো এটা তো আপনি এটার উপর অনেক একাধিক রিপোর্ট, হ্যাঁ আমরা রিপোর্ট করেছি, এটা খুবই যে তারা আসছে। এবং সবচেয়ে গুড নিউজ হচ্ছে যে এদের কেউ আহত না, কারো পরে, হ্যাঁ তারা একটা মেন্টাল টর্চারের মধ্যে ছিলেন, একটা প্যানিকের মধ্যে ছিলেন, বাট খুবই দ্রুত আমরা যে তাদেরকে নিয়ে আসছি, এটা মানে আমার মনে হয় এই ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় বা KSRM যাদের, এদের দুজনকেই আমাদের মানে থ্যাঙ্কস দেওয়া উচিত। তারা ভালো করেছে, খুবই দ্রুত এটাকে সমাধান করেছে। এবং এক ধরনের আশঙ্কা ছিল যে যারা ওইখানে টহল দিচ্ছিলেন, ইন্ডিয়ান জাহাজরা বা ইউরোপিয়ান, তারা একটু ওইটাকে স্টর্ম করতে চাচ্ছিলেন, অ্যাটাক করতে চাচ্ছিলেন, কিন্তু ওইটা হলো হয়তো বা ব্লাড বাথ হতো। তো সেই জায়গাটা এটা হয় নাই, যেটা মনে হচ্ছে যে অনেক টাকা দেওয়া হয়েছে সেই জন্য ওরা মুক্তি পেয়েছেন। বাট এক্ষেত্রে একটা জিনিস যে আমাদের আমাদের প্রচুর ওশান গোয়িং শিপ হচ্ছে আমাদের কোম্পানিগুলোর, সেই বিষয়গুলো আসলে তারা আসলে রুটগুলো ঠিক মতো যাচ্ছে কিনা, তাদেরও এটা বিষয়ে ইনভেস্ট করা উচিত, জানা উচিত যে কোথায় কোথায় আমি যাচ্ছি, আমি এখানে আমার রিস্কটা কোথায়। আমাদের তো বড় বড় KSRM এর প্রায় 25-30টা অনেকগুলো, ওমেরা যেটা MGL গ্রুপ, তাদেরও অনেকগুলো বড় বড় শিপ, বসুন্ধরার অনেক শিপ। তো আমাদের যেহেতু এখন অনেক ট্রেড হয়, আমাদের টোটাল আপনি যদি ফরেন ট্রেড দেখেন 60 হচ্ছে আমার এক্সপোর্ট, 80 হচ্ছে আমার ইম্পোর্ট, ইটস ইজ অ্যাবাউট $140 বিলিয়ন, ইটস কোয়াইট লট অফ মানি। তো ওইটা করতে হলে যেটা হচ্ছে ওইটার আনা নেওয়ার অনেক কাজটাই আমাদের জাহাজগুলো করছে। তো এই জাহাজগুলোর বিষয়ে শক্তিশালী, আমার মনে হয় শিপিং মিনিস্ট্রি এটা নিয়ে আরও বেশি চিন্তা করা হচ্ছে যে কিভাবে আমাদের সি গোয়িং ভেসেল কিভাবে সেফ থাকে, এই ক্ষেত্রে কতটা কার কার সাথে কোঅর্ডিনেশন করা উচিত, কতটা ওয়াকিবহাল থাকা উচিত, এই জিনিসগুলো মেকানিজম বাংলাদেশে আছে কিনা চেষ্টা করা উচিত। এটা তো আমাদের আগে তো এটা ছিল না, এটা তো একটা এখন বড় ইন্ডাস্ট্রি। আপনি দেখবেন যে আমাদের অনেক চেষ্টার ফলে বড় বড় লঞ্চগুলোর কিন্তু দুর্ঘটনা হচ্ছে না। আমরা 20 বছর আগেও যে ধরনের লঞ্চের দুর্ঘটনা 300-400, আমি তো প্রচুর দাঁড়ায় থাকতাম, 3-4 দিন ধরে ওরা লাশ উঠাতো, গন্ধ ছিল। তো ওই জায়গার থেকে এখন আপনি ছোটোখাটো লঞ্চ ছাড়া, যেগুলো একতলা লঞ্চ বা কাঠের লঞ্চ ছাড়া, আপনি কি দেখেছেন যে মেজর বড় লঞ্চ দুর্ঘটনা? ঠিক তেমনি আমাদের ওশান গোয়িং শিপে আগে তো আমাদের শুধুমাত্র বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 3-4টা শিপ ছিল, সেখানে আমাদের বড় বড় কোম্পানিগুলো, এবং সাম অফ দেম আর ডুইং, KSRM তো অনেক ভালো করছে। তো সেই জায়গার ক্ষেত্রে যে যাতে আমাদের সেইলররা যাতে নিরাপদে থাকেন, আমাদের শিপগুলো যাতে এই ধরনের, যে আবার আমাদের টাকা দিয়ে এদের তো রেপুটেশনালও ড্যামেজ হয়, সেই জায়গাটা আমাদের দেখা উচিত। এক্ষেত্রে মালিক কর্তৃপক্ষ এবং সরকারের মধ্যে এক ধরনের যোগাযোগটা আরও বৃদ্ধি করে কি কোনো একটা ওভারসাইট বডি করা যায় কিনা, না তৃতীয় পক্ষেরও কোনো সহযোগিতা নেওয়া যেতে পারে কিনা, মানে আমরা কোঅর্ডিনেশন করছি কিনা, যারা যারা ওইখানে প্যাট্রোলিং করছে, ইউরোপিয়ান জাহাজই হোক, ইন্ডিয়ান ওশানে তো ইন্ডিয়ান জাহাজও প্রচুর আছে, তাদের সাথে এগুলো দেখা উচিত। মানে এটা নিয়ে ওদের কোম্পানি কিন্তু 2টা হলো, এর আগে MV জাহাজ মনি হয়েছিল প্রায় 10-12 বছর আগে, এখন দেখা যাচ্ছে এই MV আবদুল্লাহ হলো। বারবার যদি বাংলাদেশের ক্ষেত্রেই হয় তো অবশ্যই এটা তো ঝুঁকিপূর্ণ। যাই হোক, আমরা সময় প্রায় শেষ দিকে আছি, এবং এই অবস্থায় আপনার শেষ কথা কি?
শেষ কথা, কালকে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপের টিম দিচ্ছে, আশা করি একটা ভালো টিম হবে। এবং আমার মনে হয় এটাই তো মনে হয় লাস্ট ওয়ার্ল্ড কাপ আমাদের যারা সিনিয়র যে ব্যাচটা, সাকিব আল হাসান বা মাহমুদুল্লাহ বা মুশফিকুর রহিম, আমরা আশা করি যে এই গোল্ডেন জেনারেশনে এটা যেন অনেক বড় একটা প্রাপ্তি নিয়ে আসে, সেই আশা করি। আপনার এই প্রত্যাশার মধ্যে দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।